ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জেনে বুঝেই ইয়েমেনের বিমান হামলা সম্পর্কিত সংবেদনশীল তথ্য ফাঁস করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এতে সূত্র হিসাবে ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল অফিসের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া সামরিক তথ্য একটি ইমেইল থেকে নিয়েছেন হেগসেথ। এতে স্পষ্ট করে লেখা রয়েছে, এসব তথ্য একান্ত গোপনীয়। তবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল আবারও দাবি করেছেন, কোনো গোপন সামরিক তথ্য ফাঁস করেনি ডিফেন্স সেক্রেটারি। মেসেজ ও ভয়েস কলে গোপনীয়তা রক্ষা করতে শক্তিশালী নিরাপত্তা থাকায় সিগন্যাল অ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে গোপন সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য বেসরকারি মেসেজিং অ্যাপ ব্যবহারের নিয়ম নেই পেন্টাগনে। নিয়ম নীতির তোয়াক্কা না করে গত মার্চে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সিগন্যাল গ্রুপে ইয়েমেনে বিমান হামলা নিয়ে আলোচনা চালান। তৎকালীন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস ভুল করে এই গ্রুপে দি আটলান্টিক পত্রিকার এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেন। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ 11 থেকে 15 মার্চের ভেতরে ইয়েমেন অভিযানের খুঁটিনাটি পোস্ট করেন সেখানে। হামলা শেষে গোল্ডবার্গের একটি প্রতিবেদনে দ্রুতই ভাইরাল হয়ে যায় এই তথ্য ফাঁস। এই বিব্রতকর ঘটনার পর থেকেই জোর গলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন হেগসেথ। তবে ফাঁস হওয়া বার্তাতে গোপন সামরিক তথ্য ছিল বলে প্রমাণ পেয়েছে পেন্টাগন ইন্সপেক্টর জেনারেলের অফিস। এই প্রসঙ্গে দি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক জন হাডসন বলেন, যুদ্ধবিমান, অস্ত্র এবং অন্যান্য সংবেদনশীল তথ্য অভিযানের আগেই ফাঁস করেছিলেন ডিফেন্স সেক্রেটারি। হাডসন জানান, ফাঁস হয়ে যাওয়া সামরিক তথ্য একটি ইমেইল থেকে নিয়েছিলেন হেগসেথ। সেই ইমেইলে স্পষ্ট লেখা ছিল এসব তথ্য গোপন রাখতে হবে এবং বিদেশি কোনো রাষ্ট্রের হাতে দেওয়া যাবে না। সেনেট আর্মড সার্ভিসেস কমিটির অনুরোধে ডিপার্টমেন্ট অব ডিফেন্স ইন্সপেক্টর জেনারেল এই বিষয়ে তদন্ত করছেন বলে নিশ্চিত করেন এই প্রতিবেদক। এই প্রসঙ্গে মন্তব্যে ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার এমএসএনবিসিকে বলেন, ডিফেন্স সেক্রেটারির বিরুদ্ধে পেন্টাগন তদন্তের এই ফলাফল একেবারেই অবাক করেনি তাকে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও বলেন, গোপন তথ্য ফাঁস করে অগণিত সেনার জীবন ঝুঁকিতে ফেলেছিলেন হেগসেথ। সিগন্যাল গেট কেলেঙ্কারির পর থেকেই ট্রাম্প প্রশাসন জোর গলায় সাফাই গাইছে হেগসেথের। দি ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়ায় পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, কোনো গোপন সামরিক তথ্য ফাঁস করেননি ডিফেন্স সেক্রেটারি। পেন্টাগনের নিরাপত্তা ও শৃঙ্খলা বিশ্বসেরা বলে আবারও আশ্বাস দেন তিনি। নথিপত্র প্রকাশের বিতর্কের মাঝে জেফ্রি অ্যাপস্টিনের সহযোগী সাজাপ্রাপ্ত গিলেন ম্যাক্সওয়েলের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সাক্ষাৎকারকে নজিরবিহীন বলছেন দেশের বর্ষিয়ান আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্ল্যাঞ্চ প্রথমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন, পরে দেশের দ্বিতীয় প্রধান আইন কর্মকর্তা হয়েছেন। এর ফলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে, কারণ ম্যাক্সওয়েল সাজা মওকুফ কিংবা কমানোর শর্ত দিয়ে মুখ খুলতে পারেন। এদিকে পলিটিকো বলছে, বৃহস্পতিবার গিলেনের সাথে টডের সাক্ষাৎকারে অ্যাপস্টিন বিতর্কে নাটকীয় মোড় নিতে পারে। ওদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে দীর্ঘ সময়ের আলোচনাকে ফলপ্রসূ বলেছেন ম্যাক্সওয়েলের অ্যাটর্নি ডেভিড মার্কাস। অবশ্য ব্ল্যাঞ্চ এক্স বার্তায় জানিয়েছেন, শুক্রবার আবারও গিলেনের সাথে দেখা করবেন তিনি। গোটা জীবনেই ডোনাল্ড ট্রাম্প তার পারিবারিক কিংবা ব্যবসায়িক সাফল্য ব্যর্থতার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত হয়েছেন। ওভাল অফিসে প্রবেশের পরও এর ব্যতিক্রম ঘটেনি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় কট্টর রিপাবলিকানরা বলে বেড়াতো রাজনৈতিক প্রতিহিংসার শিকার ট্রাম্প, কিন্তু এখন জেফ্রি অ্যাপস্টিন নামের এক যৌন নিপীড়ক, শিশু ও নারী পাচারকারীর সাথে ডোনাল্ড ট্রাম্পের নাম আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গেছে। অর্থাৎ এখানেও সফল কিংবা বিফল রাষ্ট্রনায়কের চেয়ে ব্যক্তি ট্রাম্পের কথাই উচ্চারিত হচ্ছে। তার মানে আজীবন প্লেবয় ইমেজটাই অন্য সবকিছুকে ছাড়িয়ে গেছে। কিন্তু যৌন নিপীড়ক ও পাচারকারী জেফ্রির সাথে ঠিক কী ধরনের সখ্যতা ছিল প্রেসিডেন্টের, সেই প্রশ্নের উত্তর খুঁজতে মামলা সংশ্লিষ্ট সব নথিপত্র প্রকাশে অনড় ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকানদের একটা অংশ। ট্রাম্প এটিকে ভাওতাবাজি বললেও সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে
তা মানতে নারাজ স্পিকার মাইক জনসন। সেই সাথে ঘৃণ্য অপরাধী অ্যাপস্টিনের সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার যেভাবে সমস্ত রীতিনীতি উপেক্ষা করে জেফরির সাজাপ্রাপ্ত বান্ধবীর সাথে সাক্ষাৎ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তাতে বিস্ময় প্রকাশ করেছেন বর্ষিয়ান আইন বিশেষজ্ঞরা। ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসিকিউটর সাবেক অ্যাটর্নি নিক অ্যাকারম্যান বিষয়টিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তার মতে এই ধরনের কাজ সাধারণত লাইন অ্যাটর্নিরাই করে থাকেন। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাস্কিলের মতে গিলিনের কাছে স্বার্থসিদ্ধির জন্যই গেছেন ট্রাম্প, যাতে করে অন্য কারো নাম তার মুখ দিয়ে বলিয়ে নিতে পারে। কথা হচ্ছে ম্যাক্সওয়েল এমন কাজ করবেন কেন? বিশ্লেষকরা বলছেন সাজা মৌকুফ কিংবা কমানোর শর্ত দিয়ে মুখ খুলতে পারে গিলেইন, আর তা পেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এদিকে পলিটিকো বলছে বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যালাহাসিতে ফেডারেল কোর্ট হাউসে গিলেইনের সাথে টডের সাক্ষাৎকার অ্যাপস্টেন বিতর্কে নাটকীয় মোড় নিতে পারে। We had a very productive day today with the Deputy Attorney General Todd Blanche and Ghislaine Maxwell. ওদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে দীর্ঘ সময়ের আলোচনাকে ফলপ্রসূ বলছেন ম্যাক্সওয়েলের অ্যাটর্নি ডেভিড মার্কাস, কারণ প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে গিলেইন বলে জানালেন তিনি। অন্যদিকে টড ব্ল্যাঞ্চ এক এক্সবার্তায় জানিয়েছেন শুক্রবার আবারও গিলেনের সাথে দেখা করবেন তিনি। আর এদিন হোয়াইট হাউস একেবারে নিশ্চুপ ছিল, সেখান থেকে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ট্রাম্পের আজ্ঞাবহ পাঞ্চবোল নিউজের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন স্পিকার মাইক জনসন। বৃহস্পতিবার সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্টের নীতি বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করছে হাউস। তার মানে এই নয় জিওপি আইন প্রণেতারা হোয়াইট হাউসের পক্ষ হয়ে কাজ করছে। স্পিকার আশা প্রকাশ করেন গত 6 মাসের সফলতা ধরে রাখতে পারলে আগামী মধ্যবর্তী নির্বাচনে বিপুল জয় পাবে লাল শিবির। তবে পাঞ্চবোল নিউজের সহ প্রতিষ্ঠাতা জন ব্রেসনাহান দাবি করেন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করার কথা থাকলেও হাউস সেটি করছে না। রিপাবলিকানরা বরাবরই জাতীয় ঋণ সীমা বৃদ্ধির যে কোনো উদ্যোগে বাধা দিয়ে এসেছে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটিতে কয়েক ট্রিলিয়ন ডলার ঋণ বাড়বে জেনেও তাতে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে। এছাড়া বৃহস্পতিবার কংগ্রেস থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে উঠে এসেছে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের 50টি নির্বাহী আদেশ পাশ করেছে হাউস। সিবিএস নিউজে সেই তথ্য উপাত্তই তুলে ধরছিলেন অনলাইন সংবাদ মাধ্যম পাঞ্চবল নিউজের সহ প্রতিষ্ঠাতা জন ব্রেসনাহান। তিনি বিস্ময় প্রকাশ করেন লাল শিবির আগে কখনোই এমনটা করেছে বলে মনে করতে পারেন না তিনি। 2021 সালে প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালের সূত্র ধরেই সিবিএস নিউজ স্পিকার মাইক জনসনকে প্রশ্ন করেছিল, তবে কি সত্যি রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ট্রাম্পের আজ্ঞাবহ হয়ে উঠেছে? জনসন জানালেন একেবারেই অবিবেচনাসুলভ মূল্যায়ন। বলেন প্রেসিডেন্টের নীতি বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করছে হাউস। তার মানে এই নয় যে জিওপি আইন প্রণেতারা হোয়াইট হাউসের পক্ষ হয়ে কাজ করছে। জনসন পাল্টা অভিযোগ করেন ডেমোক্রেটদের মতোই ট্রাম্প প্রশাসনের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অনলাইন সংবাদ মাধ্যমটি এমন খবর প্রকাশ করছে। তারা চায় না রিপাবলিকানরা কোনোভাবেই সফল হোক। স্পিকার আশা প্রকাশ করেন গত 6 মাসের সফলতা ধরে রাখতে পারলে আগামী মধ্যবর্তী নির্বাচনে বিপুল জয় পাবে লাল শিবির, যেমনটা পেয়েছে 2024 সালের নির্বাচনে। অধিকাংশ সংখ্যালঘু ভোটার ঝুঁকেছিল রিপাবলিকানদের দিকে। টেক্সাসে কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসে গভর্নর গ্রেগ অ্যাবটকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। মাইকের মতে আইন কানুন মেনেই মানচিত্র সংযোজন বিয়োজন করা হবে। বিগ বিউটিফুল অ্যাক্ট নিয়ে খুব একটা আশাবাদী নন দেশের মানুষ, এমনটাই উঠে এসেছে সিবিএস নিউজ এবং ইউগভের জরিপে, যাকে মূলধারার গণমাধ্যম এবং নীল শিবিরের অবমূল্যায়ন বলে উড়িয়ে দিলেন মাইক জনসন। জেফরি এপস্টিন মামলার নথি প্রকাশ বিতর্ক থেকে জনগণের দৃষ্টি সরাতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পেছনে লেগেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র নেড প্রাইস। একইভাবে গ্যাবার্ডের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন সাবেক ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জেমস ক্ল্যাপার। অন্যদিকে সাবেক প্রেসিডেন্টকে এভাবে আক্রমণ করাটা দেশের জন্য অবমাননাকর ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট রিক স্ট্রিঙ্গল।
জেফরি এপস্টিন কেলেঙ্কারি এবং 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয়টি সামনে আসার পর থেকেই দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই প্রচেষ্টার মূলে রয়েছেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া গেট নিয়ে মিথ্যা তথ্য তৈরির অভিযোগ আনেন তিনি। গ্যাবার্ড দাবি করেন, ট্রাম্পের প্রেসিডেন্ট পদকে দুর্বল করার জন্য একটি রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ছিল এটি। বছরব্যাপী তদন্তের পর এই রিপোর্ট প্রকাশ করেছে তার অফিস। তবে গ্যাবার্ডের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন তৎকালীন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জেমস ক্ল্যাপার। ক্ল্যাপার জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ওবামা কেবল রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কিত বিদ্যমান গোয়েন্দা তথ্য সংকলন করতে বলেছিলেন, কোনো তথ্য তৈরি করতে নয়। তিনি আরো বলেন, মস্কো ভোট গণনা বা ভোটিং মেশিনে কোনো পরিবর্তন করেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছিল বলে স্পষ্ট করেন তিনি। অন্যদিকে গ্যাবার্ডের অভিযোগের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, জেমস ক্ল্যাপার ও জেমস কমি সহ নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে তদন্তের জন্য একটি স্ট্রাইক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এই পদক্ষেপকে এপস্টিন কেলেঙ্কারি থেকে মনোযোগ সরানোর একটি কৌশল হিসেবে দেখছেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র নেড প্রাইস। তিনি এবং অন্যান্য বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন কেবল ওবামা প্রশাসনকে কলঙ্কিত করতে এবং তাদের নিজেদের সমস্যা থেকে দৃষ্টি সরাতে এই ভিত্তিহীন অভিযোগগুলো উত্থাপন করছে। তিনি জোর দিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে হ্যাক ও প্রভাবিত শব্দ দুটিকে গুলিয়ে ফেলছেন তুলসি গ্যাবার্ড। একসাথে সাবেক প্রেসিডেন্টকে এভাবে আক্রমণ করাটা দেশের জন্য অবমাননাকর, বিভেদ সৃষ্টিকারী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট রিক স্টেঙ্গল। তার সাথে সুর মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষক পল রিকব বলেন, এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নিউ ইয়র্ক সিটির অভিবাসন নীতি আইনের বিরুদ্ধে মামলা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার বিকেলে এ মামলা করা হয়। এতে মেয়র এরিক অ্যাডামস, সিটি কাউন্সিল স্পিকার আড্রিয়ান অ্যাডামস ও এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে বিদায়ী করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়রের মুখপাত্র জানিয়েছেন, মামলার আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে ম্যানহাটনে দুই দুর্বৃত্তের গুলিতে এক কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল অফিসার আহত হওয়াকে কেন্দ্র করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্কে এক বন্ধুসহ বসে থাকা অবস্থায় দুজন অবৈধ অভিবাসী ছিনতাইকারী ওই অফিসারকে গুলি করে। এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম ও বর্ডার জার টম হোমেন নিউ ইয়র্ক সিটিতে আইসের অভিযান তীব্র করার ঘোষণা দেন। এ অবস্থায় বৃহস্পতিবার এলো ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মামলার খবর। নিউ ইয়র্কের স্যাংচুয়ারি সিটি আইনগুলোকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে। 37 পৃষ্ঠার আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, স্যাংচুয়ারি সিটির আইন অনুযায়ী অপরাধীদের ধরতে ফেডারেল এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করতে পারছে না। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, স্যাংচুয়ারি সিটি আইনের দোহাই দিয়ে নিউ ইয়র্ক সিটি হাজার হাজার অপরাধীকে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে সিটি ব্যর্থ হলে আমরা ব্যবস্থা নেব। 1989 সাল থেকে স্যাংচুয়ারি সিটি আইন কার্যকর করে নিউ ইয়র্ক সিটি। এই নিয়ম অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানে আইসকে এনওয়াইপিডি কিংবা ডিপার্টমেন্ট অফ কারেকশন কোনো সহযোগিতা করতে বাধ্য নয়। সাবেক মেয়র বিল দ্য ব্লাজিওর সময় এটি আরও শক্তিশালী করা হয়। বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্যাংচুয়ারি সিটি স্ট্যাটাস বাতিলের উদ্যোগ নিলেও সিটি কাউন্সিলের বাধার মুখে পিছিয়ে পড়তে বাধ্য হন। বৃহস্পতিবার মামলার ঘটনায় মেয়র অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সিটিকে নিরাপদ রাখতে ও অপরাধীদের ধরতে ফেডারেল সংস্থার সাথে কাজ করতে আগ্রহী তিনি, তবে পুরো বিষয়টি সিটি কাউন্সিলের উপর নির্ভর করে। এদিকে গত জুন মাসে লস অ্যাঞ্জেলেস সিটির স্যাংচুয়ারি স্ট্যাটাসের বিরুদ্ধে মামলা করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট। এরপরই সেখানে ব্যাপক ধরপাকড় ও অভিযান চালায় আইস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।